শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নতুন বিজয়, নতুন প্রত্যাশা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান এবং আমাদের সাথে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি রয়েছেন বাংলাদেশ রাইফেলস বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান এবং আমাদের সাথে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আমরা অনুষ্ঠান শুরু করব, তার আগে দিনের প্রধান প্রধান শিরোনামগুলো আমরা একটু দেখে আসি। 6.5 বছর পর জনসম্মুখে খালেদা জিয়ার বক্তব্য, প্রতিহিংসা নয়, শান্তি ও মুক্তির সমাজ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান, দ্রুত নির্বাচন চান তারেক রহমান। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাজা বাতিল, কাল ফিরবেন দেশে। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথের সম্ভাবনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, অপরাধ করলে কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি সেনাপ্রধানের। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস। 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ নতুন আইজিপির। সবার সহযোগিতা কামনা, পুলিশ ও র্যাবের শীর্ষ পদে রদবদল। এবং মন্ত্রী প্রতিমন্ত্রীর শূন্য সচিবালয়, খুলে ফেলা হলো নেমপ্লেট, বিক্ষুব্ধ পদোন্নতি বঞ্চিতরা। তোপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের 4 ডেপুটি গভর্নরের পদত্যাগ। আমরা শিরোনাম শুনছিলাম। বিনিয়ামিন মোল্লা, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। যেই আলোচ্য বিষয় আমাদের নতুন বিজয়, নতুন প্রত্যাশা, এই বিজয়ের যারা অগ্রভাগে থেকে ছাত্র জনতা, তাদের প্রতিনিধিত্ব করছিলেন আপনারা সমন্বয়ক হিসেবে। আপনার বক্তব্যই প্রথমে আমরা শুনব, যে প্রেক্ষাপট, পাশাপাশি এই যে বিজয়ে যে চড়াই উতরাই পার হতে হলো, যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো, এটি তো ধাপে ধাপে আপনাদেরকে পার করতে হয়েছে, নানা চড়াই উতরাই, নানা প্রতিকূলতা, সেই বিষয়গুলো দিয়েই যদি শুরু করেন। প্রথমেই আমি বিপ্লবোত্তর এই নতুন স্বাধীন বাংলাদেশে তাদেরকে লাল সালাম জানাবো, স্যালুট জানাবো, যারা জীবন দিয়েছেন, ছাত্র বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং যারা আহত হয়েছেন, নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধের গল্প যখন শুনি, তখন এভাবেই আলোচনা করা হয় যে মহান মুক্তিযুদ্ধের সময় যে 7 কোটি বাঙালির কথা বলা হয়, বাংলাদেশের মানুষের কথা বলা হয়, তারা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কিভাবে? সবাই তো সমরে অংশগ্রহণ করতে পারে নাই, কিন্তু যে যার যার জায়গা থেকে মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছেন। ঠিক এখনও এই যে স্বাধীনতার 54 বছর পরে আবারও আমরা নতুন করে একটা স্বাধীনতার স্বাদ পেলাম, স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেলাম, একজন খুনি দুর্নীতিবাজ থেকে, দানব দৈত্য থেকে আমরা মুক্তি পেলাম। এটিও কিন্তু বাংলাদেশের এখন যে 18 কোটি মানুষ রয়েছে, দেশে বিদেশে সকল শ্রেণী পেশার মানুষ, একদম কৃষক, দিনমজুর, রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম সচিব, আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত, আমি মনে করি গুটি কয়েক দালাল এবং স্বার্থন্বেষী এবং বলবো একদম সুবিধাভোগী ছাড়া বাকি সবারই এই আন্দোলনে অংশগ্রহণ ছিল। আমি এখানে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই। আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী কিন্তু তার বক্তব্যে একটা পর্যায়ে বলেছিলেন যে তাহলে কি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেওয়া হবে। আমি সেই জায়গাটায় বলবো, তিনি কিন্তু বাংলাদেশের বাকি যত মানুষ রয়েছে তাদের যে মুক্তিযুদ্ধের সময় অবদান ছিল সেটিকে কিন্তু স্বীকার করে নাই। তার মানে কেবলমাত্র যারা সম্মুখ সমরে ছিল, যাদের তালিকা আওয়ামী লীগের তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধা, তাদেরকেই তিনি মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধে অবদান রেখেছে সেটা স্বীকৃতি, বাকিরা বাদ। আমরা কিন্তু সেই জায়গাটাকে চেঞ্জ করে বলছি যে সমগ্র বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষেরই কিন্তু এই অংশগ্রহণে এই বিপ্লব হয়েছে, সকলেই এই বিপ্লবের নায়ক। জি, আমি বলছিলাম যে যেই প্রতিকূলতার কথা, যেই পথগুলো পার হয়েছে ধাপে ধাপে, সেই প্রতিকূলতার বিষয়গুলো যদি একটু উল্লেখ করেন। আসলে আমাদেরকে একটা প্রেক্ষাপট আনতে হবে এই ক্ষেত্রে, যে এটা আসলে সূচনা কোথায় থেকে। আপনারা জানেন যে
2018 সালে কোটা সংস্কার আন্দোলন, তার আগেও হয়েছিল, কিন্তু একটা সফলতার মুখ দেখে একটা মাত্রায়, সেটা 2018 সালে। তখনও আমরা দীর্ঘ 8 মাস আন্দোলন করেছি, আমিও সেই আন্দোলনে ছিলাম, সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন যে তখন যারা আন্দোলন করেছে অনেক পরিচিত মুখ ছিল, যিনি পরবর্তীতে ডাকসুর ভিপি হয়েছেন, নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন। আমি তখন সমন্বয়কে একটা সময় তারা হাসপাতালে, কেউ জেলে। তখন আমি কাজ করেছি। দেখা গেছে যে তখন এত ভীতিকর পরিস্থিতি ছিল যে মাইক ধরবে লোক পাওয়া যেত না। আবার একটা সময় দেখা যায় যে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা রাজপথে, হ্যাঁ, মানে সবাই মানে কথা বলতে চায়, স্লোগান দিতে চায়। এরকম পরিস্থিতি কিন্তু আমাদেরকে পার হতে হয়েছে। তখন আবার দেখা যায় যে বিভিন্ন অ্যাম্বাসিতে যাওয়া, মানে যারা গণতন্ত্র এবং মানবাধিকারকে প্রমোট করে, অবশ্যই তারা তো খোঁজখবর নেন, সহযোগিতা করতে চান, কিন্তু তখন এই বিষয়গুলো এবং আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলাদেশের জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমি সেই জায়গাগুলোতে যেতাম। তখন তো এটা একটা অনেক বড় অপরাধ ছিল আওয়ামী লীগ সরকারের কাছে। হ্যাঁ, যে এইটা যদি তারা কোনোভাবে ধরতে পারতো বা বুঝতে পারতো, মনে হয় যে আমাকে ফাঁসি দিয়ে দিত। তো সেই 18 থেকে এই 24-এর যে জার্নি, যে বিপ্লবের একটি যাত্রা, যে সেই যাত্রায় এখন আপনারা যাদেরকে সামনে দেখছেন, নেতৃত্ব দিচ্ছে, কথা বলতে, মানে অকুত ভয়, মানে সাহসিকতা, এবং বলবো যে বিচক্ষণতা। আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়েও গবেষণা হওয়া দরকার, যে কীভাবে সফলতা আসলো। যে আমাকে 28 তারিখ, এই যে গত মাসের 28 তারিখ রবিবারের দিন, আমি মোহাম্মদপুর হাউজিং সোসাইটি 6 বাইতুল ওয়াহাব মসজিদ, জামি মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য আমি গেছি। আমি বাসা থেকে, মানে যেখানে থাকি, বাসা বলতে যেখানে থাকি, সেখান থেকে বের হই না। হ্যাঁ, শুধু প্রোগ্রাম করি, কর্মসূচি করি, নির্দেশনা দিই, আবার গিয়ে সেখানে লুকিয়ে থাকতে হয়, মোবাইল টোবাইল সব বন্ধ করে। কিন্তু বাবা বলছিলেন যে তুমি তো এই নামাজ পড়ো অন্তত বাসার পাশে বা যেখানে থাকে পাশে মসজিদ। মাগরিবের নামাজ পড়তে গেলাম, দোতলায় গেলাম। মসজিদ তো সবচেয়ে নিরাপদ জায়গা মুসলমানদের জন্য। দোতলায় যাওয়ার পরে মাগরিব, আমি সুন্নত তখনও পড়ি নাই, হঠাৎ করে 10-12 জন চলে আসলো, ভাই আপনি এখানে থাকেন, যেতে পারবেন না, দাঁড়ান, কথা আছে, মানে ঘিরে ধরলো। তাদের পোশাক আশাক, মানে চাল চরিত্র, কথাবার্তা, মানে মনে হচ্ছিল না কোনো সফিস্টিকেটেড। আমি আসলে তখন ঘাবড়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে এরা ছাত্রলীগ, কিন্তু আবার সফিস্টিকেটেড বিশ্ববিদ্যালয় কলেজে না, ওয়ার্ড পর্যায়ের যে ডান্ডিখোর বা যে এরকম থাকে, যে বিভিন্ন ধরনের মাদকাসক্ত, তারা। আমিও ঘাবড়ে পরে তারপরে ভাই আপনারা কারা একটু বলেন প্লিজ। আমি অনেক বলার পরে বললো যে আমাদের স্যার আসবে, কথা বলে। তারপরে তারা আমাকে সেখান থেকে করে নিয়ে চলে গেল, গাড়িতে একটা তুললো, তুলে নিয়ে চোখ বাঁধলো, অর্ধেক রাস্তায় গিয়ে তারা বলতেছে যে আমরা র্যাব। সেখানে নিয়ে গেল, 3.5 ঘন্টার মতো আমাকে মেন্টালি তারা সেখানে হ্যারাস করেছে, টর্চার করেছে, নানান রকমের প্রশ্ন, নানান রকমের ভয়ভীতি, যে এই আন্দোলনে কে নেতৃত্ব দিচ্ছে, তোমার রোল কি, তুমি এই আন্দোলনে কি করছো, নুরুল হক নূর কি মেসেজ দিয়ে গেছে তোমাকে, এবং কি ওই যে চ্যাট গ্রুপ, একটি চ্যাট গ্রুপের নাম আপনারা শুনেছেন, আমি জনসম্মুখে আজকে সেটা উন্মুক্ত করে দিই, যে সেই চ্যাট গ্রুপটার নাম ছিল পাঠচক্র। সেই চ্যাট গ্রুপটার নাম ছিল, কারণ বিপ্লব উত্তর বাংলাদেশ, আমরা এখন স্বাধীন। সেই চ্যাট গ্রুপটার নাম ছিল পাঠচক্র। সেই চ্যাট গ্রুপে নুরুল হক নূর নিজেও ছিলেন, আমি ছিলাম, এবং আন্দোলনকারী কয়েকজন নেতৃত্ব, তারা সেখানে চ্যাট গ্রুপে ছিলেন। স্বাভাবিকভাবেই আমরা আন্দোলনটা 18 সাল থেকে করে আসছি। নুরুল হক নূর তিনিও আন্দোলনে ছিলেন, ডাকসুর ভিপি হয়েছেন, রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলনের অভিজ্ঞতা থেকে তাদের সাথে একটা সমন্বয় হচ্ছিল। এবং একটা পর্যায়ে যখন দেখা গেল যে এই সরকারের মন্ত্রী, তাদের যা যন্ত্র, মানে মেকানিজম, রাষ্ট্রযন্ত্র, সবাই মিলে তারা আসলে পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারছে না, এবং তারা পরিস্থিতিটাকে উস্কে দিচ্ছে, মূলত উস্কে দিয়েছে তো প্রধানমন্ত্রী এবং তার অন্য মন্ত্রীরা। হ্যাঁ, এবং তারা একদম খুব বোল্ডলি গুলি চালানো শুরু করলো, যে না ছাত্র হয়েছে তো কি হয়েছে, মানে তারা একেবারে পয়েন্ট অফ নো রিটার্ন, যেটা সেই জায়গায় যখন চলে গেল। আমরা এই পয়েন্ট থেকে আমরা আবারও আসবো। আমাদের সাথে সম্মানিত আলোচক আরো দুজন রয়েছেন, আমরা তাদের সাথে একটু আলাপ করে আসি। অনলাইনে যে দুজন রয়েছেন, প্রথমেই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান, আপনাকে দিয়ে এই আলোচনা এবার জানতে চাইব যে বিষয়টি, এই যে যেই প্রেক্ষাপটটি আমরা বলছিলাম, আপনার নিশ্চয়ই অবজারভেশন আছে, দীর্ঘদিন থেকে আপনি এই বিষয়গুলো দেখছেন, বিভিন্ন জায়গায় কথা বলবার চেষ্টা করছেন, এবং আমরা যারা এখানে রাষ্ট্রের অগ্রজ রয়েছে, সিনিয়র সিটিজেন রয়েছে, তারাও যখন বিভিন্ন প্রতিক্রিয়া, আমরা এই যেই বিজয়ের কথা বলছি, এই আলাপ করতে যাই, প্রতিক্রিয়া শুনতে যাই, তখন তারা বলে যে এখনকার ছাত্র জনতা যেটি সফল করেছে, তাদের ভেতরেও এ ধরনের রক্তক্ষরণ ছিল, হয়তো সফলতায় তাদের কাছে আসেনি, তাদের কর্মকাণ্ডে, তাদের কথাবার্তায় বা তাদের ক্রিয়াকলাপে তারা সেটিকে নিতে পারেনি। এখনকার ছাত্র জনতা সেটিকে একটি জায়গায় নিয়ে গেছে, কিন্তু তাদের ভেতরেও এতদিন রক্তক্ষরণ ছিল। সেই জায়গা থেকে আপনার বক্তব্য শুনব।
আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এই আলোচনায় সম্পৃক্ত করার জন্য। বিশেষ একটা সময় আমি ধন্যবাদ জানাই সহ আলোচকদের এবং যারা আমাদের বক্তব্য শুনছেন। সত্যিকার অর্থে যদি বলতে হয়, রক্তক্ষরণ ছাত্রদের হয়েছে, শিক্ষকদের হয়েছে, পেশাজীবীদের হয়েছে, সাধারণ মানুষের হয়েছে। এই ১৬ বৎসরে এই যে মানুষের বঞ্চনা, যেমন ধরেন আপনার মানুষ এই যে আমাদের কোটা সমন্বয়কারী যিনি আছেন, ভোট দিতে পারেন। মানুষের যে একটা অধিকার, এই অধিকার প্রয়োগ করতে পারে। তারপরে আপনার এই যে বিভিন্নভাবে মানুষকে গুম করা, খুন করা, সন্ত্রাসী, জঙ্গিবাদ এইসবগুলোকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার এই যে উদগ্র যে বাসনা, এগুলো কিছু তো ডাইরেক্টলি এসে পড়ে, আর কিছু তো হলো যে আপনি ইন্টেলেকচুয়ালি ফিল করেন। যেমন তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেওয়া হলো, যেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এরা ক্ষমতায় আসে। তাতে এই জিনিসগুলো আস্তে আস্তে দানা বেঁধেছে মানুষের মনে। যেমন যারা ছাত্র, এই যে আমাদের সামনে যিনি বসে আছেন, তারা কি দেখছে সামনে যে 30% কোটা দেওয়া হয়েছে, 56% কোটা, বাকি তো এই সামান্য কিছু। এবং যেভাবে বিশেষ দলীয় ক্যাডারদের বিভিন্ন দলীয় ভাবে যারা সুবিধাভোগী তাদেরকে যেভাবে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে, পুরো ছাত্র সমাজ একটা হতাশায় নিমজ্জিত হয়েছিল এই সময়টাতে। তারা চিন্তা করে দেখছে আমাদের তো ভবিষ্যৎ চাই দেশের মধ্যে। তো এই এই যে বিষয়গুলো সবকিছুকেই কিন্তু মিলে একটা বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেটার নেতৃত্বে এই ছাত্ররা সামনে এগিয়ে এসে দেখেন, আপনি শুরু হয়েছে কিন্তু কোটা সংস্কার নিয়ে, এবং ছাত্ররা বলছে যে কোটা সংস্কার হবে, এটা যতটুকু আছে কম করা, কোনোখানে বেশি করা, কিন্তু সেটাকে দমন করার জন্য ওই যে হেলমেট বাহিনী, ছাত্রলীগ, যাদেরকে দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে তারা কন্ট্রোল করেছে, ওটা যখন ছাত্রের বিরুদ্ধে দিল, এটা চিন্তাও আসে নেই তাদের যে এইভাবে ভেহেমেন্টলি এটাকে অপোজ করা হবে। কারণটা হলো যে যেখানে অন্যায় যত বেশি হয়, তার প্রতিরোধের যে আকাঙ্ক্ষা, এই যে শক্তি, অমিত শক্তি, এটা কিন্তু তার বিরুদ্ধে ওইভাবে দাঁড়ায়। তো এইটা সেইভাবে দাঁড়িয়ে গেছে কিন্তু। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা ইউনিক না, একটা বিপ্লব। মেজর জেনারেল ফজলুর রহমান, যে বিষয়টি, আন্দোলন তো এর আগেও হয়েছে এবং সেই আন্দোলনগুলো তো আমরা দেখেছি যে মানে ঠেকানো গেছে বা সেটিকে ট্যাকল করা গেছে, কিন্তু এবারকার বিষয়টি কেন সেভাবে করা গেল না? এটা করা সরি এটা করা যায়নি। এর পিছনে যে কারণ সেটা হলো এর নেতৃত্বে ছিল তরুণরা, ছাত্ররা। একটা রাজনীতিবিদ সেখানে তো মিক্স পিপল থাকে, বিভিন্ন বয়সের থাকে, আর ওইখানে একটা কমান্ড থাকে, এবং শেষ পর্যন্ত রাজনীতি দলগুলো সাকসেসফুল হয় না অনেক সময়, বিকজ তারা ক্ষমতাশ্রয়ী হয়, সুযোগ সন্ধানী হয়, বেনিফিশিয়ারি হয়। কিন্তু আমাদের ছাত্র যারা এই আন্দোলন করেছে, তাদের কিন্তু সামনে একটাই জিনিস ছিল যে আমাদের মুক্তি চাই, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের মুক্তি চাই। এই যে তারুণ্যের যে অপ্রতিরোধ হচ্ছে ক্ষমতা, এটার সামনে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, এরা তো হলো রাজনৈতিক অঙ্গনের একটা অংশ, বেনিফিশিয়ারি। পুরো ডিস্ট্রিক্টের ছাত্রলীগের সভাপতির কাছে ২০০০ কোটি টাকা পাওয়া গেছে, যেটা বিদেশে পাচার করছে। তো এই ধরনের কোনো আকাঙ্ক্ষা এই ছাত্রদের মধ্যে ছিল না। এবং আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করেছি তাদের মধ্যে, যে প্রজ্ঞা, তাদের যে এই যে সমন্বয় করার যে প্রজ্ঞা, বলছে যে একজন ধরা পড়ছে আরেকজন দাঁড়াবে তার জায়গায়, ২০ জন দাঁড়াবে, ৩০ জন দাঁড়াবে, সেটা কিন্তু রাজনৈতিক দলের মধ্যে কিন্তু ওটা নাই। যেমন আপনি দেখেন রাজনৈতিক দলে কিন্তু কোনো নেতৃত্ব নাই, নেতৃত্ব সৃষ্টির কোনো বাসনাও কিন্তু সেখানে নাই। ফলে হয়েছে কি, এরা যেখানে যায় সেটা ফেল করে যায়। কিন্তু ছাত্রদের ক্ষেত্রে সেটা কিন্তু হয়নি। তো আর সম্পূর্ণ বিষয়টা হয়েছে এই জন্য নির্দলীয় ভাবে। এই যে বিপ্লবটা ঘটে গেল, এখানে কেউ বলতে পারবে না যে আমি এটা করেছি, এক ছাত্ররা ছাড়া। কোন রাজনৈতিক দল এখানে যদিও তারা অংশগ্রহণ নিয়ে করেছিল, কিন্তু সেটা নির্দলীয় ভাবে, দলীয় ভাবে জিনিসটাকে কিন্তু তারা ডিমান্ড করতে পারেন। মানে সকল স্তরের জনগণ যখন নেমে আসে। জি জি, ঠিকই বলেছেন। তো কথা হলো যে এই ছাত্রদের যে অমিত শক্তি, অপ্রতিরোধ্য তারুণ্যের যে ক্ষমতা, এটাকে কিন্তু তারা রাজনৈতিক দলের যে অঙ্গ সংগঠন, সেটা দিয়ে কিন্তু তারা পারবে না, এই জিনিসটা তাদের ধারণায় কিন্তু ছিল না। কাজে যখন
ছাত্রলীগ দিয়ে তাদের দমন করার চেষ্টা করা হলো, তখনই কিন্তু জিনিসটা টার্ন নিল অন্যদিকে, এবং শেষ পর্যন্ত 9 দফা এবং লাস্টে গিয়ে সেটা 1 দফায় পর্যবসিত হলো, এবং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেলেন। এই যে বিষয়টা, এই বিষয়গুলো আমাদের কিন্তু একটা নতুন ধরনের দিক নির্দেশনা দেয়। যেমন আমি মনে করি সারা পৃথিবীতে আমরা একটা মেসেজ দিতে পেরেছি, যে সেটা হলো যে আমরা মরতে ভয় পাই না। এই যে অকুত ভয়, জীবন বিসর্জন দেওয়া দেশের জন্য, এটা আমাদের জন্য যে কত বড় পাওয়া, মানে আমাদেরকে পরাজিত করতে পারবে ভবিষ্যতে এইরকম কোনো শক্তি পৃথিবীতে নাই। এই জিনিসগুলো আমরা অ্যাচিভ করেছি, এবং আপনি দেখেন এখানে কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দেয়নি, দিয়েছে ছাত্ররা, এবং তাদের প্রজ্ঞা দেখে কিন্তু আমি অভিভূত। কাজে আমি খুব আশাবাদী যে সেখানে বিজয় লাভ হয়নি। আমি ভবিষ্যতের জন্য ফজলুর রহমান, আরেকটি বিষয় আপনি বলবেন কিনা, যে এই যে পরিস্থিতিটি তৈরি হওয়ার পরে আমরা যে আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, পরিস্থিতি তৈরি হওয়ার পরে এরপরে যেভাবে ট্যাকেল করা হলো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে এখনকার যে অবস্থা, মানে খুব স্বল্প সময়ের মধ্যে বিষয়গুলোকে যে হ্যান্ডেল করা, এই জিনিসটিকে আপনি কিভাবে দেখেন? আমি তো আপনাকে বলেছি যে ছাত্রদের প্রজ্ঞা দেখে আমি তাজ্জব হয়ে গেছি। তারা যে এত ম্যাচুরিটি দিয়েছে, মানে প্রমাণ দিয়েছে, এবং তাদের মধ্যে কোনো বিভেদ নাই, সব এক কাতারে এসে দাঁড়িয়েছে। যেমন একটা মেয়ের বক্তব্য আমি দেখি যে সে বলছে যে আমার পিছনে পুলিশ, সামনে হলো স্বাধীনতা। ঠিক এইভাবে তারেক বিন জিয়াদ যখন ওই স্পেন আক্রমণ করে, যখন সে ওই জিব্রাল্টার পার হয়ে গেল, সে নৌকাগুলো পুড়িয়ে দিয়ে বললো যে আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, মানে পিছনে ফিরবার কোনো রাস্তা নাই, সামনে যেতে হবে, সামনে স্বাধীনতা। এই যে মনোভাব, এই যে ভঙ্গিটা, এটা তাদেরকে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করেছে তাদের। এবং আমি এই ক্ষেত্রে বলবো যে সেনাবাহিনীর যে কথাটা আপনি বললেন, দেখেন সেনাবাহিনী প্রধান যিনি হয়েছেন তিনি খুবই ভালো মানুষ, এবং তার প্রজ্ঞা আমাকে কিন্তু অভিভূত করেছে। সে অল্প কয়েকদিন হয় সেনাবাহিনীর দায়িত্বে তিনি এসছেন, কিন্তু যেভাবে এই সব কাজগুলো তিনি আঞ্জাম দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা উনি কিন্তু প্রধানমন্ত্রীর আত্মীয়, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করার জন্য তিনি কিন্তু অলমোস্ট বাধ্য করেছেন। তো এই বিষয়গুলো কিন্তু দেখবার মতো, যে বাংলাদেশের মাটিতে এই জিনিসগুলো কিন্তু হলো। আপনি হয়তো শুনেছেন আজকে বোধহয় একটা স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে, যে আমার বাবা দেশ স্বাধীন করেছে এবং এই দেশ আমার। মানে ভাবটা এইরকম যে এই দেশটা আমার বাবা স্বাধীন করে আমাকে দিয়েছে, এটা আমার সম্পত্তি, আমি যেভাবে চাই সেভাবে এটাকে আমি পরিচালিত করব, যা খুশি তাই করবো। তো এই যে মানে চিন্তা, এই যে চেতনা, এর থেকে আমরা মুক্তি পেয়েছি, মানে চিরকালের জন্য মুক্তি পেয়েছি। এটাই আমি বলবো যেটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু এটাকে যদি ধরে রাখতে হয়, আমি এখানে একটু পরামর্শ দিতে চাই। আমি এই পরামর্শটা শুনবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, এরপরে এসে আমি আপনার কাছে শুনবো। একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। যে আলোচনা আমরা করছিলাম, নতুন বিজয় নতুন প্রত্যাশা, শুরুতে আমি বলছিলাম বিনিয়ামিনকে যে সম্মুখ ভাগ থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একজন নেপথ্য কারিগর হিসেবে যদি ধরি, আপনারও এই আন্দোলনের ক্ষেত্রে আমরা বলবো যে যারা পেছন থেকে কাজ করেছে একজন, আপনিও সেই অর্থে, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন কন্টেন্ট যেভাবে ক্রিয়েট করেছেন আপনি, এবং খুবই কম সময়ের ব্যবধানে যেগুলো বিশেষ করে আন্দোলনের সময় আমরা দেখেছি, সেই বিষয়গুলো এক ধরনের প্রভাব পড়ে রেখেছে জনমনে, এক ধরনের জনসমর্থনের যে বিষয় বা পুরো বিষয়টিকে স্পষ্ট করে তুলে ধরা, সেই বিষয়গুলো আমরা পেয়েছি। যাই হোক, সেজন্যই আজকের এই বিষয়ের অবতারণা, নতুন বিজয় নতুন প্রত্যাশা। এই বিজয়ের ক্ষেত্রে এসে যেমন একটি প্রেক্ষাপটের কথা আমরা বলছি, পাশাপাশি পরবর্তী সময়ে আমরা বিভিন্ন ঘটনারও সম্মুখীন হচ্ছি, এগুলো নিয়েও নানা রকম কথা বলা হচ্ছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে। মানে বিশেষ করে আমরা বিজয়ের পর, মানে প্রথম কথাটা হচ্ছে বাংলাদেশ যে জায়গাটায় ছিল, বাংলাদেশকে তো আসলে আমি প্রায় শব্দটা ব্যবহার করতাম, বাংলাদেশ একটা স্টেট ছিল না, এটা একটা মগের মুল্লুক ছিল, একদম সোজাসাপটা কথা। এখানে বিভিন্ন পলিটিক্যাল মগ ছিল, তারপরে প্রশাসনিক মগ ছিল, তারা সব মগ, এবং আমরা সাধারণ মানুষ আমাদের উপরে যা ইচ্ছে তা তারা করতো। ফলে একটা দেশে যখন স্ট্রাকচার কাজ করে না, তখন না
যখন ওই সরকার চলে যাবে তখন অনেকগুলো ঘটনা ঘটতে পারে, ঘটে। তাত্ত্বিকভাবে বললি যদি এই ঘটনাগুলো না ঘটা সবচাইতে ভালো। ইন এনি কনসিডারেশন আমি এটাকে কোনোভাবেই এন্ডোর্স করি না, কিন্তু আপনি যখন একটা বিপ্লব হয়েছে, একটা গণজাগরণ সফল হয়েছে, তখন মানে আমি একটু এভাবে যদি দেখাই, যেমন আমি ইয়ে করে বলতে চাই, যেমন ধরুন শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশের কেউ কেউ এত কথা বলতে পারছে না, বাইরে বিশেষ করে ভারতে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এবং আমি একটা টিভিতে দেখলাম হাউ স্টুপিড দে আর, যে তারা বাংলাদেশের এই ভাস্কর্য ভাঙাকে তুলনা করছে তালেবান যখন প্রথম ক্ষমতায় আসলো, তারা তাদের দেশের সব ভাস্কর্য এবং মূর্তি ভেঙে ফেলেছিল। এর মধ্যে একটা খুবই আলোচিত ছিল পাহাড় কেটে বুদ্ধের মূর্তি, এটা ওয়ার্ল্ড হেরিটেজের পার্ট, অনেক উঁচু পাহাড় কেটে ওই মূর্তিটা বানানো হয়েছে। বামিয়ান জায়গাটার নাম, ওটার বুদ্ধ স্ট্যাচু। ওরা তুলনা করছে তালেবানরা যেরকম বামিয়ানের বুদ্ধ মূর্তি, এটা তো বিরাট, এটা মর্টার দিয়ে তারা ভেঙে দিয়েছিল। বাংলাদেশেও তাই হচ্ছে, মানে ন্যারেটিভটা হচ্ছে এই যে বাংলাদেশের জঙ্গিরা ক্ষমতায় চলে এসছে, তারা এসে এখন এগুলো এগুলো করছে তালেবানের মতো। এবং বাংলার মানে একটা টিভি চ্যানেল, বাংলা একটা টিভি চ্যানেল, মানে এই ঢঙে যে কোনো রিপোর্ট করা যায় আমি এই প্রথম জানলাম। আমি এই কারণে এটা দেখতে যাচ্ছিলাম। মজাটা হচ্ছে এই ঢাকা শহরেই অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, কিছু হয়েছে? কিছু হয়নি। সো মানে বিষয়টা ভাস্কর্যের বিরুদ্ধে নয়, একেবারেই না। এটা শেখ মুজিবুর রহমান, খুব ইন্টারেস্টিং একটা রেফারেন্স দেই। আজকে এনডিটিভির সাথে ডক্টর ইউনুসের একটা ইন্টারভিউ হয়েছে, তারাও একই কথা বলার চেষ্টা করছে, এটা ভাস্কর্য ভেঙে ফেলছে, এখানে কি ওরকম শক্তি আসলো, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কেন ভাঙছে? ডক্টর ইউনুস জবাব দিচ্ছেন, কেন ভাস্কর্যটা ভাঙা হচ্ছে এটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। আমরাও তাই মনে করি তার বাবাকে তার এই শোষণ এবং নিপীড়নের সিম্বল হিসেবে উনি সামনে এনেছেন, ওনার বাবাকে। সো যেটা হয়, একটা অভ্যুত্থানের পর, একটা বিপ্লবের পর সিম্বলগুলো ভেঙে ফেলে, ভাঙা হয়েছে। গণভবনের ওপরে হামলা হয়েছে, গণভবনের নানান কিছু নিয়ে গেছে। আমরা এখানে বলছি এখানে জঙ্গি এসছে। কয়েকদিন আগে শ্রীলঙ্কায় যখন হলো, রাজাপাকসাদের প্রাসাদে গেল না মানুষজন, ওখান থেকে জিনিসপত্র নিয়ে গেল না, ওখানে সুইমিং পুলে সাঁতার কাটেনি, ওদের বেডে শুয়ে শুয়ে ছবি তোলেনি, তখন কি বলেছিল? এগুলো ঘটে। ধরুন লেনিন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর লেনিনের মানে স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে, মানে এমনকি রেড স্কোয়ার থেকে তার মৃতদেহ সরানো হয়েছে। আমরা কেউ কমিউনিস্ট না হতে পারি, কিন্তু একজন লেনিন কে কি আমরা জানি তো, তার স্টেচারের একজন মানুষ। কিন্তু যখন মানুষ একটা নতুন সিস্টেমে গেল, এবং আমরা এটাও যদি বলি সোভিয়েত ইউনিয়নের নিপীড়নের মূল দায়িত্ব আসলে এক অর্থে লেনিনেরও না, উনি যে স্টেট করেছেন, সবচেয়ে ভয়ঙ্কর নিপীড়ন করেছিলেন স্ট্যালিন। কিন্তু দেখুন আপনি ওগুলো সরিয়ে ফেলছেন, ওগুলো ভেঙে ফেলছেন, এটাই নিয়ম। সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। তবে বিভিন্ন এলাকায় মানুষের ওপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে প্রতিষ্ঠানের ওপর, এগুলো যত কমানো যেত ভালো হতো। একটা জিনিস যোগ করে রাখি, এর মধ্যেই আমরা দেখব কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে হামলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। খুব ইন্টারেস্টিং হচ্ছে, এটাকেও কমিউনাল চেহারা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা এমনকি দুঃখজনক কথা, এবং অত্যন্ত আমরা স্ট্রংলি প্রতিবাদ করব। জয়শঙ্কর যে অফিসিয়াল স্টেটমেন্ট সংসদে দিয়েছেন, সেখানে হিন্দু সম্প্রদায়ের কথা বলছেন, ক্লিয়ারলি বলছেন। এটা খুবই মর্মান্তিক। কারণ কি, এই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই রাষ্ট্রের নাগরিক, তারা এই রাষ্ট্রের অধিকার নিয়ে থাকবেন, আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু এটা আসলে কমিউনাল কোনো আক্রমণ না। মোটা দাগে আওয়ামী লীগের বাংলাদেশে যে পার্সেন্টেজ হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, তার মধ্যে আওয়ামী লীগ ওই পার্সেন্টেজ আছে, নেতা আছে। এবং আমি যদি খোলাখুলি বলে ফেলি, হিন্দু সম্প্রদায়ের মধ্যে আওয়ামী লীগ নেতার সংখ্যা বেশি হতে পারে তাদের জনসংখ্যার পার্সেন্টেজের তুলনায়। সো ওই কারণে কিছু হামলা হতে পারে। আর এগেইন, মুসলিম, হিন্দু, আওয়ামী লীগ যেই করুক না কেন, হামলাকে কন্ডেম করছি, কিন্তু এটা কমিউনাল ছিল না। মানে এটা হিন্দুকে টার্গেট করে করা না, হচ্ছে, তেমন না। আওয়ামী লীগ টার্গেট আওয়ামী লীগ করে টার্গেট করা হচ্ছে। সেখানে কেউ মুসলমান অনেকের উপরই হয়েছে। ভয়ঙ্কর ঘটনা মুসলমানদের উপরে ঘটে নাই। এই হচ্ছে অসততা বাইরে। দে আর ট্রাইং টু ক্রিয়েট সাম ন্যারেটিভ। এবং শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ এই ন্যারেটিভটা এখন ভারতের বিভিন্ন জায়গায়, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ জঙ্গি হয়ে যাচ্ছে, আমার মাকে সরিয়েছে, দেখো এখন বাংলাদেশের কি অবস্থা হয়। সরি, বাংলাদেশ কি অবস্থায় খুব অচিরেই ওনারা দেখবেন, বাংলাদেশ অসাধারণভাবে গড়ে উঠবে। এখানে একটা জিনিস একটু যোগ করতে হয়, যে জনাব শশী থারুর, কংগ্রেস নেতা, আজকে এই মাত্র একটা নিউজ চোখে পড়লো, তাকে এগুলো নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। আমি দেখলাম উনি বলছেন ভারত সরকারকে বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে। খেয়াল করবেন, ভারতের সরকার যাবতীয় সমালোচনা করলো, কিন্তু এই মানুষের বিজয়কে এন্ডোর্স করে নাই, শুভেচ্ছা জানায় নাই। সুতরাং তাদের চিন্তার জায়গাটা খেয়াল করবেন। আর একটা জিনিস শশী থারুরও যোগ করেছে, বাংলাদেশে মুসলিমরা জেগে, মাদ্রাসার ছাত্ররা জেগে মন্দির পাহারা দিয়েছে।
আমরা এমন দৃশ্য দেখেছি, ইমাম সাহেব এসছেন মন্দির পাহারা দিতে, সে কারণে ওই মন্দিরে ইমাম সাহেবের পেছনে, মন্দিরের বাইরে আর কি, ইমাম সাহেবের পেছনে জামাত হয়েছে। এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য তো হতে পারে না। এই স্টোরিগুলো কিন্তু আসছে না, আসবে না, এবং তাদের কোনো একটা অসৎ উদ্দেশ্যে। বটম লাইন হচ্ছে, এই ধরনের একটা কেওটিক পরিবেশে ল অ্যান্ড অর্ডারে, যেহেতু আমাদের পুলিশ, এই যে ধরুন পুলিশের উপরে যা হচ্ছে, আমি নিজে ব্যক্তিগতভাবে এটা নিয়ে দফায় দফায় কথা বলেছি, আমি কোনোভাবে এটা নিতে পারি না, বাট ইটস ট্রু যে এই বাহিনীটাকেও একটা নিপীড়ন এবং অত্যাচারের একদম সিরিয়াস প্রতীকে পরিণত করা হয়েছিল। আপনি যখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এইভাবে ব্যবহার করবেন, বহু পুলিশ তার ব্যক্তিগতভাবে অত্যাচার নিপীড়নে, যেখানে ইয়ামিন আছে, ও ধরা পড়েছিল, ওকে কি পরিমাণ অত্যাচার পুলিশ করেছে, ও তো এটা সাফার করে এসছে। আমি অত্যাচারিত হইনি, একটু অফ দ্য রেকর্ডও যদি বলি, আলোচিত ডিআইজি জনাব হারুন, মানে আমার একটা ভিডিওতে তাকে নিয়ে বলা কথা নিয়ে আমাকে ফোন করেছিলেন, মানে আমরা কোন বাংলাদেশে বসবাস করি বুঝতে পারেন। সো এই ঘটনাগুলো যখন ক্রমাগত ঘটেছে, তার প্রতি এক ধরনের ক্ষুব্ধতা মানুষের ছিল। আমি কোনোভাবেই চাই না আর হোক, আর যা হয়েছে এটাও হতে পারে না, কিন্তু পুলিশ বাহিনীকেও আসলে আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো কিন্তু আমাদের লার্নিং এরও জায়গা আছে, বা যে দল ভবিষ্যতে ক্ষমতায় আসবে সেও যদি মনে করে, আমি ইন্টারিমের কথা বলছি না, অন্য কোনো দল, বিএনপির সম্ভাবনা আছে, তাকেও বুঝতে হবে অনন্তকাল ক্ষমতায় থেকে যাবো টাবো মনে করে যদি যা তা করা হয়, এই ধরনের ঘটনা ঘটে। আমি আসবো একটা কথা আবারও। বলা হয়, আপনি যত উপরে ওঠেন আপনার পতন তত বেশি আহত করবে আপনাকে, আপনি যত উপর থেকে পড়বেন। সো এই জি। ব্যাপারগুলো সতর্কতা দরকার আছে। অসংখ্য ধন্যবাদ। আসবো প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান, আপনার বক্তব্য শুনবো। আমার কাছে আমার কাছে কোনো প্রশ্ন আছে না, একটু সামগ্রিকভাবে বলতে? হ্যাঁ, সার্বিক বিষয়গুলো নিয়ে আপনি বলবেন। আচ্ছা, ধন্যবাদ আমির নতুন ভাই। বিজয়, নতুন প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য, এবং আমার সাথে দুজন বিদগ্ধ আলোচক রয়েছেন, যারা আমার প্রিয় আলোচক, তাদের অনুষ্ঠানগুলো আমি নিজে দেখি, এবং আমার একজন সিনিয়র ছাত্র আজকেই সংযুক্ত হয়েছেন, এবং সম্মানিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং হয়তো ভবিষ্যতে দেখবেন। আমি প্রথমেই এই নতুন বাংলাদেশের স্বাধীনতার জন্য যে সকল বীর যোদ্ধা, আমার কোমলমতি শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা হাসপাতালে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে বিভিন্ন অঙ্গহানি ঘটেছে, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এবং সেই সাথে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরকে আমি অনুরোধ করছি যে অনেক গরিব মেধাবী শিক্ষার্থী আছে যারা হয়তো হাসপাতালে তাদের হয়তো সামর্থ্য অনুযায়ী, সুযোগ সুবিধা অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারছে না, তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি ছাত্রদের এই আন্দোলন অনেক লম্বা আলোচনা না গিয়ে আমি সংক্ষেপে কয়েকটা মোটা দাগের কথা বলতে চাই, যেটা জাহিদ ভাই যে কথাটা শুরু করলেন, যেখানে গিয়ে শেষ করলেন সেখান থেকে একটু শুরু করি। দেখুন, 1971 সালে আমাদের একজন অগ্রজ রয়েছেন, একজন যোদ্ধা, নিশ্চয়ই উনি আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল। এটি নিয়ে যদি শুধু আলোচনা করি অনেক লম্বা সময় আলোচনা হবে। আমি সংক্ষেপে যেটি বলতে চাই, এই কৃতিত্ব নিয়ে তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের উপরে কিন্তু এটি অনেকভাবে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। কিন্তু যে কথাটি বলা হলো, জাহিদ ভাই যেটি বললেন, যেটি আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান স্যারও বললেন, সেটি হচ্ছে এরকম যে এই যুদ্ধটা কিন্তু ভারতের বা কোনো পৃথিবীর কোনো দেশের সাহায্য নিয়ে হয় নাই। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য, যার ফলে হয়তো অনেকের গ্লানি থাকতে পারে, ওই কৃতিত্বটা হয়তো তারা নিতে নেওয়ার সুযোগ নেই বিধায় হয়তো অন্যভাবে এটা ন্যারেটিভ তৈরি করতে পারে। এবং প্রফেসর ইউনুস স্যারের একটি বক্তব্য আমি শুনছিলাম, সেটি হচ্ছে জঙ্গি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটি জাহিদ ভাই বলেছেন। তার মানে এই বিষয়গুলো কিন্তু ভারতে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে, দুঃখজনক। আমি এটি নিঃসন্দেহে আমি এটাকে নিন্দা জানাই। এবং পাশাপাশি যে কথাগুলো বলা উচিত সেটি হচ্ছে, আমি এই জায়গাতে স্যালুট করতে চাই বিশেষ করে কলকাতার বাঙালি সমাজকে। তারা এই আন্দোলনে কিন্তু শিক্ষার্থী যারা, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এবং তাদেরও ভয়েস কিন্তু রেইজ করেছে এই স্বৈর শাসকের বিরুদ্ধে। দেখুন, আন্দোলন যাত্রা কবে শুরু হয়েছে, কবে মানে সফল হলো, সেই জায়গাটা না গিয়ে আমি বর্তমান প্রেক্ষাপটে আসি, যেটি এই শিক্ষার্থীরা সফল করলো। এই আন্দোলনে কিন্তু কিছু মেসেজ ছিল। এই মেসেজটি আমার মনে হয় একজন শিক্ষক হিসেবে আমি শিক্ষার্থীদের সাথে যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, আমি 29 ইয়ার্স রানিং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি, আমি যে জিনিসটি বুঝতে পেরেছি, আমি যেটা তাদের পালস বুঝতে পেরেছি, এটি সম্ভবত রাজনৈতিকবিদরা বুঝতে পারেনি। দুটি পক্ষ কিন্তু মেসেজ দিয়েছেন। একটা হচ্ছে যারা ক্ষমতা ছিলেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন, তাদের কাছে এই মেসেজটা অত্যন্ত স্পষ্ট, তারা কি চায়। যেটি
বলা হয়েছে, অনেক আলোচক বলেছেন, সেটি হচ্ছে এই গ্লানিটা কিন্তু এই এই যে আপনার বৈষম্যটা এবং তাদের যে অনাস্থাটা এবং তাদের অবিশ্বাসটা, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটি একটা লম্বা সময় সময় মানে আপনার অ্যাটলিস্ট আপনি ধরে নিতে পারেন যে প্রায় 15 বছর যাবত এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের মানুষ আপনি উপলব্ধি করেছে, যার আউটবাস্টটা হয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলনের মাধ্যমে। আন্দোলনের ক্ষেত্রে আমি দুটি ধারা এখানে উল্লেখ করবো। একটা হচ্ছে আন্দোলন প্রথমত রাজনৈতিক দলগুলো করেছে, এবং রাজনৈতিক দলগুলো আন্দোলন করার পরিপ্রেক্ষিতে একটি গ্রাউন্ডে তারা কিন্তু তাদের যে অসন্তোষ মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছে। বিশেষ করে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল প্রত্যেকটি সময়, অতি সম্প্রতি আপনারা লক্ষ্য করবেন যে আন্দোলনগুলো করে তারা হয়তো সফলতার যে জায়গাটা, সেটি একটি দানবে পরিণত হওয়া রাষ্ট্র ব্যবস্থা সেটিকে ধ্বংস করেছে। এবং এর জায়গায় এসে সফলতার যে জায়গাটা শিক্ষার্থীরা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, সেটি হচ্ছে যে এরা তরুণ বয়সে, আমি দেখছি বেশিরভাগ 20 থেকে 24 বছর বয়সের ভিতরে, যার ফলে তাদের জীবনের যে মায়া এবং অকুতোভয় সাহস, এটি কিন্তু সরকারকে পরাজিত করেছে। এবং তারপরেও সর্বশেষ জায়গায়, যে জায়গাতে আপনি চরমভাবে গণহত্যা চালানো হচ্ছে, এটি কিন্তু শিক্ষার্থীরা কখনোই মানে নেই। আপনি দেখবেন যে 5 তারিখে আমি লক্ষ্য করেছি, আমি অনেকের সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, টিভিতে যখন আমি লক্ষ্য করলাম যে কোনো রকমের জনসমাগম, শিক্ষার্থী, এগুলো কিন্তু প্রচার করা হয়নি। শুধু প্রচার করা হয়েছে যে পুলিশ ব্যারিকেড দিয়ে আছে, জনশূন্য। কিন্তু আমরা ওভার টেলিফোনে যে মেসেজগুলো পেয়েছি, প্রত্যেকটি এলাকায় শিক্ষার্থীরা আসছে এবং একটা পর্যায়ে সম্মিলিত হবে, জড়ো হয়ে তখন কিন্তু তারা মার্চ করেছে। এই জিনিসটি কিন্তু ঘটেছে, পরবর্তীতে মিডিয়াতে এটা বাধ্য হয়েছে প্রচার করতে। এখানে একটা জিনিস বলা হচ্ছে যে আন্দোলনের সফলতাটা এরা কি স্টাইলে, আমার কাছে মনে হচ্ছে সরকার এটিকে প্রেডিক্ট করতে পারেনি। কারণ তাদের ভেতরে এত কৌশল এবং এত স্মার্টলি এই জিনিসগুলো তারা হ্যান্ডেল করেছে। 5 জনকে গ্রেপ্তার করার পরে অটোমেটিক্যালি 50 জনের কাছে মেসেজ গিয়েছে, এবং 50 জনের মেসেজের বিপরীতে আবার 150 জনের মেসেজ দিয়েছে, যার ফলে আপনার ব্যথাটা কোথায় ছিল সুনির্দিষ্টভাবে গভর্নমেন্ট কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারেনি। ফলে হয়েছে কি, এটি আমি মনে করি যে এক ধরনের আপনার সৃজনশীল গেরিলা যুদ্ধের মতো এই যুদ্ধটা কিন্তু তারা করেছে, যেটি তারা নিঃসন্দেহে অভিভাবন পাওয়ার যোগ্য, এবং তাদেরকে আমি ব্যক্তিগতভাবে স্যালুট করি। দেখুন এখন আমরা কেমন বাংলাদেশ চাই, নতুন বিজয়, নতুন প্রত্যাশা। আমি যে কথাটি বলতে চাই, আপনার এই বাংলাদেশের অসন্তুষ্টি, অনাস্থা, অবিশ্বাস এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান যে পরিমাণে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, আপনি এমন কোনো জায়গা নেই যেটি আপনি বলতে পারবেন যে অক্ষত রয়েছে। বিচারালয় থেকে শুরু করে, সিভিল প্রশাসন থেকে শুরু করে, আপনার পুলিশ বাহিনী থেকে শুরু করে, শিক্ষাঙ্গন থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, এই এমন কোনো জায়গা নেই, শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই সেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, অর্থনীতি থেকে শুরু করে। দেখুন একটা খুব উল্লেখযোগ্য দিক হচ্ছে, এই বিগত 15 বছরে কোমলমতি শিক্ষার্থীকে আপনার কারিকুলামে এমন কিছু বুলি শিখিয়ে দেওয়া হয়েছে যে তারা মনে করেছিল এই বুলিটা মনে হয় তারা আত্মস্থ করে এই এই আদর্শের দ্বারাই তারা ধারণ করবেন। কিন্তু দুঃখজনক হচ্ছে কি, এই বুলিটা কিন্তু তারা গ্রহণ করেনি, এবং তাদের ক্ষেত্রে এটি বুমেরাং হয়েছে। তার মানে আপনি জোর করে কোনো মানুষের প্রতি যে চাপিয়ে দিবেন কোনো কিছু, এটি কিন্তু বাংলাদেশের মানুষ এবং 1971 সালে যেরকম দেখিয়েছে, নতুন প্রজন্ম সেটি নতুন করে দেখিয়েছে। আমার বিশ্বাস এই জায়গাতে অবশ্যই আমাদের আশার আলো রয়েছে। আরেকটি জিনিস আমি এই মাঝে একটু মেসেজ দিতে চাই, কিছু অতি উৎসাহী ব্যক্তি, এবং আমি মনে করি এর সাথে কিছু সুযোগ সন্ধানী, এবং বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় ছোটখাটো ঘটনা ঘটিয়েছে, লুটতরাজ করেছে, আমি মনে করি যে এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, প্রত্যাশিত নয়। আমি আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী যারা এটি পরিচালনা করছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, এই কার্যক্রমগুলো যদি কেউ করে থাকে, এটি আপনার বিরত থাকার চেষ্টা বিরত থাকার জন্য তাদেরকে আহ্বান করুন। একইভাবে আমি মনে করি যে আমাদের সবাই সম্মিলিত হবে এই জিনিসগুলো অবশ্যই প্রতিরোধ এবং তাদেরকে নিরাপদ রাখা। একই সাথে সংখ্যালঘুদের উপরে যদি কোনো আক্রমণ হয়ে থাকে, বিচ্ছিন্ন হবে, সেটিকেও আমি মনে করি যে আমাদের এটি প্রত্যাশিত নয়। কারণ প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে এই বাংলাদেশের নাগরিক, সুতরাং তাদেরকে সবাইকে আমাদের নিরাপদ রাখা এবং নিরাপদ থাকতে সাহায্য করা, এটি হচ্ছে আমাদের নাগরিক হিসেবে মূল দায়িত্ব। এখন আমি একটু আসি, সেটি হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি, এটি আমরা জানি। অনেকে বলেছেন যে রাজতন্ত্র, অনেকে বলেছেন যে মাফিয়া সরকার, বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন। আমি যেটা লক্ষ্য করেছি সেটি হচ্ছে ওয়ান ম্যান একটি রাষ্ট্র, অর্থাৎ এক ব্যক্তি। আপনি দেখবেন যে একজন মানুষ পারিবারিকভাবে কোনো সংকটে যদি সম্মুখীন হয়েছেন, উনি রাস্তায় একটা মানববন্ধন করেছেন, কার দৃষ্টি আকর্ষণ করেছেন? প্রধানমন্ত্রী। তার মানে
এর ভেতরে যে অনেকগুলো টায়ার রয়েছে, অনেকগুলো মেকানিজম রয়েছে, এগুলোর প্রতি এটা যে অকার্যকর, এটি কিন্তু প্রমাণ করে। তো সুতরাং একটি ব্যক্তির ইশারা ইঙ্গিতেই মূলত এই কার্যক্রমগুলো সংঘটিত, মানুষ তার প্রতি সমর্পণ করেছে নিজেকে। এখন আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ নিয়ে অতীতে যেরকম ষড়যন্ত্র হয়েছে, বর্তমানেও ষড়যন্ত্র হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং ভবিষ্যতেও যে হবে না সেটিও আমি মনে করি না। তবে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। জি। আরেকটা জিনিস দেখেন, আমি যদি অপরাধ করি এককভাবে, সেটি একটি মাত্রা, কিন্তু আমি যখন অপরাধটা সংগঠিতভাবে করি ১০ জন মিলে ২০ জন মিলে, তখন কিন্তু আমি তাকে পার্টি করে নিলাম। অর্থাৎ আমার অপরাধ এককভাবে কিন্তু আমি দায় নিব না, এই ২০ জনকেই দায় নিতে হবে। ফলে এই বিগত দিনের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে ছিল, আপনি দেখবেন যে সিভিল প্রশাসনের ভিতরে যে নেক্সাসটা তৈরি করেছিল, তারা ধরে নিয়েছিল যে এই সরকার হয়তো কিয়ামত পর্যন্ত এই রাষ্ট্র ক্ষমতায় থাকবে। তাদের ভেতরে দাম্ভিকতা, তাদের ভেতরে যে অহমিকা, এবং তাদের ভেতরে কথার যে বড় ধরনের যে কথাগুলো ইনি বলেছেন যে মুক্তিযোদ্ধার সন্তান, তারা মেধাবী নয়, তো রাজাকারের বাচ্চা। তার মানে দুটি শব্দ আপনি যদি তুলনা করেন, একটি হচ্ছে সন্তান, আরেকটি হচ্ছে রাজাকারের বাচ্চা। তার মানে এটিকে এক ধরনের গালি দেয়া, এবং এই গালিটা কিন্তু তরুণ প্রজন্মরা কিন্তু নিতে পারে নাই, তারা এটিকে ধারণ করতে পারে নাই, তারা এটিকে চরমভাবে অসম্মানিত বোধ করেছেন। আরেকটি হচ্ছে যে তাদের উপরে অতর্কিতভাবে হামলা, যেটি অপ্রত্যাশিত, মানে ওই দিন হয়েছে তা না, এই আউটবাস্টটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ভাবে হয়ে আসছে। আমি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি, আমরা দেখছি, আমরা এই জিনিসটি নিজের প্রত্যক্ষ করছি। এবং আপনাকে এখানে বলি, দেখেন, আমি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সাথে অরাজনৈতিকভাবে আমি তাদের সাথে সংহতি প্রকাশ করেছি, এবং সংহতি যেদিন আমরা প্রকাশ করেছি, সেই দিনই কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি এটি গভর্নমেন্ট ফল না করে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে মামলা করা হবে। তার মানে কতটা ঔদ্ধত্যপূর্ণ প্রশাসন, অর্থাৎ আহ শেখ হাসিনা একা অধ্যত্ব করেছেন তা না, অর্থাৎ প্রত্যেকটি স্তরে কিন্তু সে অধ্যত্বপূর্ণ ব্যক্তি অসংখ্য থেকে ধন্যবাদ, তৈরি আসবো করেছে। আবারও। তো সুতরাং একটা এই বিরতি জায়গা নিতে থেকে হবে। আমি প্রত্যাশিত বাংলাদেশ যে জায়গায় দেখতে চাই, সেটি হচ্ছে আমরা প্রকৃত অর্থেই মুক্তিযুদ্ধের যে ব্রত, মানবিক মর্যাদা, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায় বিচার, এর সাথে গণতান্ত্রিক যে মানে চর্চা, এটি আমরা দেখতে চাই। আমরা এমন বাংলাদেশ দেখতে অসংখ্য চাই ধন্যবাদ, না আমি আবারও যে আসবো, যে আপনার না কাছে না, প্রত্যাশা শুনবো আবারও। একটা 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 বিরতি নিয়ে সেকেন্ড, আসবো। যে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী রাতের বেলা পালাতে হয়, আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা দেখতে চাই উনি থাকবেন, উনি তার কার্যক্রমের জন্য জবাবদিহিতা করবেন, এবং জবাবদিহিমূলক একটা শাসন ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো আমরা দেখতে চাই। জি, প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নেটল টাটা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর জেনারেল ফজলুর রহমান, আপনাকে দিয়ে আরেকবার আলোচনা করছি, সেটি হচ্ছে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করছিলাম, আপনি প্রত্যাশার কথা বলছিলেন, পরামর্শের কথা বলছিলেন। আমরা জানি যেই দিনটাতে আসলে আমরা এখন আলাপ করছি, সেই দিনেই রাত ৮টায় অন্তর্বর্তীকালীন যে সরকার তারা শপথ নেবে। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান হবেন সে বিষয়টি একেবারে নিশ্চিতই হয়ে গেছেন। এই জায়গাতে আপনার সেই সরকারের কাছে প্রত্যাশা, সেটি যেমন বলবেন, পাশাপাশি আমরা এই যে পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদের যে ভূমিকা দেখেছি, বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে, ট্রাফিক ম্যানেজমেন্ট বা অন্যান্য ক্ষেত্রে তাদের যে ভূমিকা দেখেছি, সেই বিষয়টাও আমাদের কতটা আশাবাদী করে সেটিও একটু উল্লেখ করবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। আহ, আমি যেটা বলতে চাই সেটা হলো, এখানে যে অভিনব ঘটনাটা ঘটে গেল, এর এক্সাম্পল তো আমাদের এখানে সেট হলো। কাজেই যেটা বলতে হবে সেটা তো উপলব্ধির থেকেই বলা উচিত বলে আমি মনে করি। সেটা হলো এই যে আমাদের এখানে যে রেভলিউশন হলো, বিপ্লব হলো, এটা কিন্তু এর অভিঘাত তরঙ্গ যেটা, এটা কিন্তু একবার সমাজের একবার নিচু স্তরে গিয়ে এটা পতিত হয়েছে। তো আমি যেটা প্রত্যাশা করি সেটা হলো, এটা অন্তর্বর্তী সরকার বাংলাদেশে হবে না, এটাকে বলতে হবে বিপ্লবী সরকার। অন্তর্বর্তী সরকারটা হয় একটা অল্প সময়ের জন্য, যে এটা একটা ইলেকশন দিয়ে চলে যাবে, না, সেটা প্রত্যাশা নয়। প্রত্যাশাটা হলো যে এই যে এত মানুষ প্রাণ দিল, দেশ নতুন করে বিপ্লবের মাধ্যমে স্বাধীন হলো, তার মানেটা হলো যে অতীতের যে রেজিম, যেটা ফেসিবাদ ছিল, সে যখন দেশ ছেড়ে চলে গেল, এটার সমস্ত কিছু আমরা প্রত্যাখ্যান করেছি, তাদের সবকিছু। অতএব এখন যেটা করতে হবে সেটা হলো একটা বিপ্লবী সরকার হবে, এবং এই বিপ্লবী সরকারে থাকবে এই যারা বিপ্লবী নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা, এবং তাদের প্রজ্ঞা,
তাদের রাষ্ট্র গঠনের যে প্রজ্ঞা, তাদের যে দূরদৃষ্টি, এটা আমাদেরকে একটা নতুন রাষ্ট্র, যেটা বিপ্লবের মাধ্যমে আমরা অর্জন করলাম, এটা বিনির্মাণে কিন্তু সহায়তা করবে। এটা অন্যরা এটা এটা পারবে না, বিকজ এই বিপ্লবের যে মূল সুর, যেটা মর্মবাণী, এটা কিন্তু তারা ধারণ করে, এটা অন্যরা কেউ ধারণ করে না, বিকজ এরা নির্দলীয় ভাবে এই রেভলিউশনে তারা নেতৃত্ব দিয়েছে। দিস ইজ ওয়ান থিং। দ্বিতীয় যেটা হলো, যারা রেভলিউশনারি সরকার গঠন করে একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দেবে, বিকজ যে রাষ্ট্রপতি বর্তমানে আছেন তিনি আওয়ামী লীগের দ্বারা আপনার নিয়োজিত, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী দ্বারা নিয়োজিত। কাজে এ হলো ওই প্রশাসনের বা ওই আওয়ামী লীগের অংশ, তাদের ধারাবাহিকতার অংশ। কাজেই আমি মনে করি না যে বিপ্লবী সরকার এই অবৈধ রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবে। নো, একটা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। এর জন্য আইনের প্রয়োজন নাই। যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে তাদের কথাই আইন, তাদের কথাটাই হলো আইন। এটা আমাদের যারা আইনজ্ঞ আছে তাদেরকে কিন্তু বুঝতে হবে যে তারা একটা সনাতনী ধ্রুপদী একটা বিষয় নিয়ে বলে যে না, কনস্টিটিউশন আছে, ওই কনস্টিটিউশন ধারাবাহিকতায় হবে, রাষ্ট্রপতি আছেন একজন, তার সূত্র ধরে আমাদেরকে সবকিছু করতে হবে। নো, তাকে আনসিট করতে হবে, তাকে বঙ্গবন্ধু থেকে বের করতে হবে। রহমান, আমার মনে হয় বিষয়টা যেহেতু একেবারে সেট মানে এই বিষয়টি একেবারে ইয়ে হয়ে গেছে, নির্ধারিত মোটামুটি হয়ে গেছে, সুতরাং সেই বিষয়ে আর নতুন করে ভাববার অবকাশ আসছে কিনা, বরং যাদেরকে নিয়ে আমরা এখন চিন্তা করছি বা যাদের ব্যাপারে এখন কথা, সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের কি কি প্রত্যাশা হতে পারে তাদের কাছ থেকে, সেই বিষয়টি আলোকপাত আলোচনা করাই বোধহয় বেশি শ্রেয় হয় কিনা। আমি 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 আপনার কথা মানি, কিন্তু এই যে নতুন স্বাধীনতায়, নতুন বিপ্লবের মাধ্যমে যে আমার স্বাধীনতা অর্জিত হয়েছে, সেখানে আমার কথা বলবার কিন্তু অধিকার আছে অবশ্যই। এবং তারা যদি ভুল করে, তারা যদি অন্তর্বর্তী সরকার গঠন করার মাধ্যমে এই বিপ্লবকে নস্যাৎ করার মতো ভুল করে, তাহলে সেখানে আমার প্রতিবাদ করার, কথা বলবার কিন্তু অধিকার আছে। তো সেই জায়গায়ও আপনি বলছেন যে নজর রাখা প্রয়োজন। অবশ্যই, অবশ্যই এই পরামর্শ আমি দেব। অবশ্যই। এবং রাষ্ট্রপতির কাছে নয়, এই রাষ্ট্রপতির কাছে নয়, তাকে তার পরিবর্তে আরেকজন রাষ্ট্রপতিকে নিয়োগ দিতে হবে, এবং বিপ্লবী সরকারই দিবে, এবং এই ছাত্র নেতারা তারাই দেবেন, এবং দিয়ে তার কাছে শপথ দেবে। এবং এদের প্রথম কাজ হবে একটা নতুন সংবিধান রচনা করা, যেখানে এই বিপ্লবের যে মূল সুরটা, তার মাধ্যমে যে পরিবর্তিত যে সমাজ, যেটা আমরা প্রত্যাশা করি, যেটা আমরা চাই ভবিষ্যতের রাজনীতি। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান। যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, এটি তো গেলো একটি বিষয়, এবং এই পরবর্তী সময়ে আমরা ছাত্রদের যে ভূমিকা দেখেছি সেই বিষয়টি নিয়েও একটু আলাপ করবেন, পাশাপাশি নতুন সরকারের কাছে যে প্রত্যাশার কথা আমরা বলছি আগামী দিনের, সেই জায়গাতে। ধন্যবাদ। কতগুলো আমরা এইভাবে ভাগ করি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে যেটা হয় শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। মানে শর্ট টার্মে ক্ষমতা আসার সাথে সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ল অ্যান্ড অর্ডার রেস্টোর করতে হবে। আমাদের এই ব্যাপারটা ভেঙে পড়েছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। যেমন এই বাহিনীটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আমি নিয়ে যাওয়ার কথাই বলি, কিন্তু আপনি যখন নিয়ে যেতে চান তারা হয়েই যায়, এটাই নিয়ম। টপরা যখন চায়, আমরা কেউ এক্সপেক্ট করি এই বাধা অতিক্রম করে। যদিও পুলিশ কিন্তু মিলিটারি না। আপনি কোনো বেআইনি কাজ ওপরওয়ালা যদি বলে করতে হবে, আপনি বাধ্য নন। আপনি একজনকে ধরে নিয়েছেন, আপনার বস বলেছে ওকে টর্চার করো, আপনি টর্চার করলেন, তারপর বললেন আমার ওসি বলেছে, এটা কোনোদিন এক্সকিউজ না। ইউল সাফার ফর দ্যাট, কারণ আপনি বেআইনি কোনো কাজ করতে বাধ্য না। তারপরও হয় কি, এই ঘটনাগুলো ঘটে। এখন পুলিশ বাহিনী কিন্তু একটা নতুন করে চিন্তা করার জায়গায় এসছে। এই বাহিনীটাকে খোল নলচে পাল্টে ফেলতে হবে আসলে, এমনকি তার পোশাক থেকে শুরু করে সব কিছু। মানে মানুষের কাছে এই সিম্বলিজমটা হয়ে গেছে, এবং যা ঘটেছে এই ঘটনার সময়গুলোর মধ্যে, এটা করতে হবে। এটা একদম ইমিডিয়েটলি নয় ওটা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে আমি বলে মনে করি, সেটা হলো আমাদের এই লড়াইয়ের সময়ে যারা শহীদ হয়েছেন, আমি প্রকৃত সংখ্যাটা নিয়ে সত্যিকার অর্থেই ডিবেট আছে, যে 266, 70, 80, এরপর এটা এলো আগে প্রথম দফায়, এরপরে আরও যা হয়েছে, পরে আরও যা হয়েছে, এই সংখ্যা অফিসিয়ালি প্রায় 500 হয়ে গেছে। এই সংখ্যা আরও বেশি হবে। হসপিটাল থেকে ডেথ যে সার্টিফিকেট আছে সেটা রেজিস্টার নিয়ে যাওয়া হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে জানি আমার ডাক্তার বন্ধুদের সূত্রে। সো এইগুলো বের করা, তালিকা তৈরি করা, শুধু তালিকা তৈরি করা নয়, মানে যুদ্ধে যেটা হয় সব সংখ্যা হয়ে যায়, প্রত্যেকটা মানুষ আলাদাভাবে আইডেন্টিফাইড থাকবে। আমি ছাত্রদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, এই আন্দোলন কোনোভাবেই সফল হতো না যদি আপামর জনসাধারণ যোগ না দিত।
এমনকি আওয়ামী লীগ কিছু মানুষকে তাচ্ছিল্য করেছে, আমি ভিডিওতে তাদেরকে দেখেছি, আমাদের গরিব মানুষ, কম সামর্থ্যের মানুষ আওয়ামী লীগ তাচ্ছিল্য করেছে, কিছু টোকাই দিয়ে এটা করেছে। মানে এই তাচ্ছিল্যটাও, এই মানুষগুলো এসছে, তারা মারা গেছে। সো সেই মানুষগুলো আমাদের একটু কম কথা বলি আমরা, যাদের খেয়াল করবেন যাদেরকে ভিডিওতে দেখেছি, যাদেরকে পানি দিতে মুগ্ধকে দেখেছি, সাহিত্য ইতিহাসের অংশ, আমাদের এই পোস্টটা আমরা একেবারে বাধাই করে রাখবো। প্রত্যেকের নাম আমি ব্যক্তিগতভাবে চাইব, প্রত্যেকের ছোট 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 2-3 মিনিট 5 মিনিটের ডকুমেন্টারি আমরা এগুলো ডকুমেন্টেশন করে ফেলবো। আহতদের কথা, আরেকটা কথা মনে রাখতে হবে, ধরুন মাঠে নামে নাই, উৎকণ্ঠায় আপনি বাসায় বসেছিলেন, আপনি চেয়েছেন এই বিজয়টা হোক, আপনি একটা মৃত্যু দেখে কেঁদেছেন, আপনার রাতে ঘুম হয় নাই, এগুলো প্রত্যেকটা কিন্তু কন্ট্রিবিউশনের পার্ট, তাই না? সো আমরা অন্তত যারা ডিরেক্টলি এটার মধ্যে ছিল এটাকে আমরা ডকুমেন্ট করব, এবং খুব দ্রুত তাদের জন্য, তারা কেউ এসব এক্সপেক্ট করে এই লড়াইয়ে যায় নাই, কিন্তু তাদের জন্য খুব দ্রুত কিছু ব্যবস্থা রাষ্ট্র নেবে, তাদেরকে প্রয়োজন হলে ক্ষতিপূরণ, তাদের যেসব ফ্যামিলি নিডি আছে তাদের পাশে দাঁড়ানো, এগুলো করবে। পরের ধাপে আসলে এইটা নিয়ে এখন একটা ডিবেটের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে এই সরকারটা কি কি করবে বা করবে না। তাহলে এখানে প্রশ্ন আছে তার ডিউরেশন কত। খেয়াল করব আমরা, এটাকে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, এখানে ইয়ামিন আছে, তারা কিন্তু বলছে না কেয়ারটেকার বলছে না, তারা ইন্টারিম বা অন্তর্বর্তী। সো তাত্ত্বিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ডিউরেশন কিন্তু কুড বি এনিথিং, এবং ওরা কিন্তু রাষ্ট্র সংস্কার চাইছে, আমি যদি ভুল না করে থাকি। সেটা যদি হয়ে থাকে ইট উইল নিড টাইম, এবং এই আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম একটা মুভমেন্টের পর যারা এটা নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সবাই যুক্ত হয়েছে, কিন্তু নেতৃত্ব ওদের হাতে, সেই অভ্যুত্থানে যারা আছে তাদের কথাটা খুব সিরিয়াসলি নিতে হবে। তাই যদি হয় এরপরে খুব দ্রুত কতগুলো কাজ আছে, যে বললাম বাংলাদেশের কোনো একটা ইনস্টিটিউশন আসলে আপনি আর রাখেন নাই। এই দেশের মানে ধরুন বিচার বিভাগ, যেটা খুবই জরুরি, মানে আমরা কি এক্সপেক্ট করি, ধারণা করি যে একটা বিচার বিভাগ স্বাধীনভাবে রায় দিবে। আমি একটা উদাহরণ দেই, যখন এইটা নিয়ে আপিল হলো, বিচার বিভাগের তো প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি, উনি চাইলে বাংলাদেশের বিচার বিভাগ কিন্তু আমরা অনেকে জানি না, শুধু পদে থাকা প্রেসিডেন্টের বিচার করতে পারে, উনি প্রধানমন্ত্রীরও বিচার করতে পারে। আমাদের মনে থাকার কথা 96 সালে শেখ হাসিনা পদে থাকা অবস্থায় হাইকোর্টের বিচারপতি ওটাকে রং হেডেড পারসন, কত রং হেডেড পারসন আসলে এটা আমরা পরে আরো ভালো বুঝেছি। যাই হোক, আপনি নিজে তো শুনানিটা কথার কথা এগিয়ে আনতে পারতেন, এটা আপনার জুরিসডিকশন, আপনি দেখবেন যে এখানে সংকট হচ্ছে, আমি নিয়ে আসি। আপনি বললেন না আদালত ছাড়া বাইরে তোমাদের এসব করলে কি হবে, আদালত লাগবে, এরপর আসলেন না আপনি ফিরে, এরপর আপনি কারফিউর মধ্যে করলেন না, কারণ কি, কারণ আপনাকে শেখ হাসিনা বলেছে। এই যে বিচার বিভাগ একটা প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কথায় চলে, অথচ ভারতে আমি একটা ছোট উদাহরণ দেই, কেজরিওয়ালকে চেয়েছিল না এই ক্যাম্পেইনের সময় আটকে রাখতে, ওদের প্রধান বিচারপতি ছেড়ে দেয় নাই, ওই মোদিকে পাত্তা দিয়েছে। রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ চলে যায় নাই, গুজরাট হাইকোর্ট দেওয়ার পর সুপ্রিম কোর্টে কি হলো, শেষ পর্যন্ত বাদ দিল, আবার সদস্য পদ ফিরে পেলেন। সো আমরা দেখব কোনো একটা প্রতিষ্ঠান এক্সিস্ট করে না, র্যাম্পেন্ট করাপশন হয়েছে। ইমিডিয়েটলি শুধু যাদের নাম এসছে তাদের না, আরো অন্যদেরকে খুঁজে বের করতে হবে দ্রুত, টু শো যে আমরা এগুলো বের করেছি এবং কিছু ব্যবস্থা নিচ্ছি। কিন্তু যেটা সবচেয়ে জরুরি ব্যাপার সেটা হলো আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে খুব দ্রুত কাজ করতে হবে, খুব দ্রুত করাপশন করতে হবে, এবং তাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ, এটা কিন্তু আসলে তারা যদি 6 মাসও থাকতে যায় বা 1 বছরও থাকতে যায়, কথার কথা ইকোনমিক একটা ক্রাইসিসের জায়গা আছে। এই যে দেশটাকে করাপশন, মানে শেখ হাসিনার পিওন যখন 400 কোটি টাকা, মানে পিওন 400 কোটি টাকা নেয়, উনি আবার এটা বলেন হেলিকপ্টার ছাড়া চলে না, সেই দেশে 2-4টা তো এসছে আমরা দেখেছি, আসলে ভেতরে ভেতরে কি হয়েছে যারা ধরা খায় নেই। সো এই ফোকলা করে দিয়ে দেশটাকে তো শেষ করে দিল, এই জায়গায় তাদের সামনে একটা খুব বড় চ্যালেঞ্জ আছে, আমি মনে করি স্থিতিশীলতা। সো এই কয়েকটা জিনিস হলো তার শর্ট এবং মিড টার্মে অবশ্যই খুব দ্রুত করতে হবে, আর অন্যান্য সেক্টরে তো অনেক কিছু জমে আছে। আর আসতে পারছি না, আমি যাচ্ছি বিনিয়ামিন মোল্লা আপনার কাছে। যে বিষয়টি আমরা বলছিলাম সার্বিকভাবে আমরা শেষ করব প্রত্যাশার কথা শুনে। হ্যাঁ, ওই যে আমি যেখানে শেষ করেছিলাম, যখন তারা নির্বিচারে গুলি চালানো শুরু করলো, তখন আমাদের সেই দীর্ঘ 16 বছরের যে ক্ষোভ, শুধু ছাত্রদের না, সকল শ্রেণী পেশার মানুষের ক্ষোভ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষার্থীদের উপর নির্বাচন, কর্মহীনতা, জুলুম, হামলা, মামলা, টর্চার, সকল কিছু ক্ষোভের দানা কিন্তু বিস্ফোরণ ঘটে গেল। তখন আমরা বলা শুরু করলাম যে দেখো, আসলে এখন সকল শ্রেণী পেশার মানুষের চাওয়া হচ্ছে এই সরকারের পরিবর্তন, এবং এই সরকারের পরিবর্তন করেই আমরা অন্য কারো কাছে ক্ষমতা হ্যান্ড ওভার করে দেবো, হ্যান্ড ওভার হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমরা কোটা সংস্কার চেয়েছিলাম, এখন এতগুলো মানুষের বিনিময়ে আমরা এখন এই রাষ্ট্র ব্যবস্থাটা সংস্কার চাই, এই কথাগুলো এখন মানুষকে বলতে হবে। তো যেই এই মেসেজগুলো
কিছুটা বিভিন্ন জায়গায় যাওয়া শুরু হয়েছে, তখনই আসলে নূর ভাই সহ বা যারা সমন্বয়ক তাদেরকে সামনে থেকে দেখেছেন তাদেরকে আসলে ধরে ফেলা হয়েছিল। আমি প্রত্যাশার কথা শেষ করব। আমি প্রত্যাশার কথা বলার আগে একটু বলবো যে এখানে অনুষ্ঠানের একজন সময় সিনিয়র শেষ। রয়েছেন মেজর জেনারেল অফিসার ফজলুর রহমান, তিনি বলেছেন যে সেনাবাহিনী ভূমিকার কথা। আমি কিন্তু একটা প্রশ্ন এখানে রেখেই যাব যে এই সকল কিছু কে করেছেন, এই সকল কিছু কিন্তু করেছেন এই প্রধানমন্ত্রী। হ্যাঁ, তাহলে তাকে কেন আসলে এই নিরাপদে এই দেশ থেকে চলে যাওয়ার সুযোগ তিনি করে দিলেন? অবশ্যই উচিত ছিল তাকে গ্রেপ্তার করা, তাকে বন্দি করা এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসা। আমি মনে করি তাকে কিন্তু জবাবদিহি করতে হবে। তিনি কিন্তু শেখ হাসিনার নিয়োগ করে সেনাবাহিনী সব জায়গায় পূর্বে প্রত্যাশার জায়গায় আমি এতটুকু বলবো যে আমাদের ইমিডিয়েট যে প্রত্যাশা, জনমানুষের প্রত্যাশা হচ্ছে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে সেগুলো কমাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলে দিতে হবে, মানুষের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান সবকিছুকে স্বাভাবিক করে দিতে হবে। এবং আমি আর দীর্ঘমেয়াদী যে প্রত্যাশার কথা বলবো যে একটি গণতান্ত্রিক দেশটাকে সংস্কার করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকার করবে। এবং শিক্ষার্থীদের জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জায়গা থেকে এখন দেখছি যে সিনিয়র সিটিজেন যারা আছেন তাদেরও একটা প্রত্যাশা যে শিক্ষার্থীরা নেতৃত্বে আসুক। আমি জটিল দুটো কথা বলবো, আমি না, সময় শেষ। যে বিপ্লবের কথা এখানে বলা হয়েছে যে বিপ্লব, পরবর্তী সময় আবার আমরা এই আলোচনা করবার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।